নমস্কার, আমি সুভদ্র। গতকাল প্রধানমন্ত্রীর সভা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, সেখানে এসছেন তিনি, তার মতন করে বক্তব্য রেখেছেন। আর সেই বক্তব্য শোনার পরে রাজ্যের শাসক দল, রাজ্যের মুখ্যমন্ত্রী যে ভাষায় তাকে আক্রমণ করলেন, কোনো ভদ্র সভ্য শিক্ষিত মানুষ এটা করতে পারেন না। উনি নিজে থেকেই প্রমাণ করেছেন, বারবার প্রমাণ করেছেন, এর আগেও বহু ক্ষেত্রে উনি এই সমস্ত কথাবার্তা বলেছেন, যে সমস্ত কথাবার্তা কোনো একজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলাটা সমীচীন নয়। তিনি সবাইকে ছোট লোক মনে করেন। তার ভাষায় সবসময়ের জন্য একটা নিম্ন রুচি সম্পন্ন অশিক্ষিত বস্তিবাসী বললেও বস্তিবাসীদের অপমান করা হয়, মানে নিকৃষ্ট জায়গার বসবাসকারী সমাজে গড়ে ওঠা মানুষ ঠিক সেই রকম। এর আগেও তিনি বহু ক্ষেত্রে তুই তুকারি তো হয়েছে, এর আগে বহুবার হয়েছে। আমরা বাংলার মানুষ কেউ কেউ এটাকে মেনেও নিয়েছি। ঠিকই তো, মমতা ব্যানার্জি বলবেন না তো বলবে কে? মাননীয়, সত্যি কথা বলতে কি জানেন, আপনার মুখ্যমন্ত্রিত্ব পদ পাওয়ার বিন্দুমাত্র যোগ্যতা আপনার নেই, এটা আপনি নিজেই প্রমাণ করে ছেড়েছেন। তামাম ভারতবর্ষে বহু বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মুখ্যমন্ত্রী তৈরি হয়েছে, আমরা তাদের দেখেছি, শুনেছি। কেন্দ্রের সাথে তাদের সংঘাত ছিল রাজনীতিগতভাবে, এটাও আমরা দেখেছি। সব সময় যে কেন্দ্র এবং রাজ্য একই সরকার গঠিত হয়েছে এটাও নয়। কিন্তু কোনো মুখ্যমন্ত্রীকে আপনার মতন এরকম নোংরা টাইপের ভাষা, আমি নিজে বনগাঁ লাইনের বনগাঁর বাসিন্দা, বনগাঁ লাইনের ট্রেনে যাতায়াত করি। ট্রেনে কিছু কিছু মহিলা আছেন যারা বিভিন্ন জায়গায় কাজ করেন, তাদের মধ্যে যে ভাষাগত পরিবর্তন হয় না, ঝগড়া লাগলে পরে তুই তুকারি মা মাসি, ভাষার কোনো বাধ্যবাধকতা থাকে না। আপনি তাদের থেকেও অযোগ্য, যার জন্য আপনি এই সমস্ত ভাষা ব্যবহার করতে পারেন নির্দ্বিধায়। তার কারণ আপনার ছড়ানো কিছু টাকা, যেটা পশ্চিমবঙ্গবাসী আপনার ওই টাকার লোভে আপনার পাশে দাঁড়িয়ে আছে বলে, আর সমস্ত প্রশাসনিক সিস্টেমটা আপনার কাছে আছে বলে আপনি বলতে পারছেন। আপনার বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয় না বলে। হয়তো প্রশ্ন উঠবে, নেওয়া হয় না কেন? অনেক সময় দেখবেন আপনি একজন ভদ্রলোক, কিছু মনে করবেন না, কোনো একটা রিকশায় উঠেছেন, রিকশাওয়ালা আপনার সাথে এলোপাতাড়ি তর্ক করছে, আপনি কিন্তু তর্ক না করে এড়িয়ে চলে যান। তার কারণ আপনি সেই ক্যাটাগরিতে নিজেকে নামাতে প্রস্তুত নন। হয়তো সে কারণে এই যে সমস্যা, বাংলার মানুষ কতদিন সহ্য করবে? আপনি বলছেন সিঁদুরের মর্ম, আপনি কি বোঝেন মশাই সিঁদুরের মর্ম? নিজে কোনোদিন পড়ে দেখেছেন? কেউ কেউ বলে আপনি পড়েছিলেন। ওই ঘোষের বই নিয়ে অনেক বাজারে অনেক কথা আছে, সে বইটা আমি এখনও চোখে দেখিনি বা পড়তে পারিনি। সে বইতে নাকি আপনার অনেক গোপন কথা লেখা আছে, যেগুলো আপনি প্রকাশ্যে মানুষের কাছে বললে মানুষ আপনাকে ঘৃণার চোখে দেখবে। অথচ সে ভদ্রলোকের বই ব্যান করবার জন্য আপনি কোর্টেও যাননি। তিনি বারবার আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন, কোর্টে আসুন, সত্যতা বিচার হোক। আপনার সে সাহস হয়নি। আমরা সেক্ষেত্রে ধরে নিতে পারি উনি যেটা বলছেন সেটা হয়তো সত্যি। আপনার এই বর্তমান যে চেহারা, এর পেছনে আরও কোনো ছোট মানসিকতার চেহারার কোনো গোপন
কিছু লুকিয়ে আছে। আপনার প্রত্যেকটা সভায়, আপনি একটা সভায় বক্তব্য রাখেন, আপনি কোনো সভায় বক্তব্য রাখেন, আপনার প্রশাসনিক সভা হোক আর রাজনৈতিক সভা হোক, যান ঝগড়া করতে, জাস্ট ঝগড়ুটে মহিলাগুলো আছে না, আপনার কোনো সভা থেকে কোনো সারমর্ম পশ্চিমবঙ্গবাসী আজ পর্যন্ত পেয়েছে? যাকে তাকে তুই তুকারি, সব বাপের সম্পত্তি মনে করেন আপনি নিজের। ক্ষমতায় আছেন বেশি দিন নয়, একটা কথা তো বারবার বলি আমি, কয়েকশো বছরের ব্রিটিশ গেছে, 60 বছরের কংগ্রেস গেছে, 34 বছরের বামও গেছে, আপনাকেও যেতে হবে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে যেতে হয়, কিন্তু চলে যাওয়ার পরে যেন তাদের নিয়ে আলোচনা হয়, ভালো আলোচনা হয়, এমন কিছু করে যান। আপনার কোনো ভালো কিছু নেই, আপনার বিষয়ে আলোচনাই হবে না হয়তো আগামী দিনে, দল তো পরের কথা। এইরকম পরিস্থিতিতে নির্লজ্জ বেহায়া একজন মুখ্যমন্ত্রী আপনি। রাজনৈতিকভাবে লড়াই করুন, কুৎসা 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 সব ব্যাপারে, আপনার কোনো ব্যাপারে কোনো দোষ নেই, একদম ধোয়া তুলসী পাতা। চুরি থেকে শুরু করে, রাহাজানি থেকে শুরু করে, দুর্নীতি থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আপনার একটাই কথা, এটা ওদের দোষ, এটা তাদের দোষ, আমি ধোয়া তুলসী পাতা। সব থেকে নোংরা প্রকৃতির মানুষ হচ্ছেন আপনি। কালপ্রিট বলে না, মাথা, আপনি সেই মাথা, আপনার মাথা থেকে সমস্ত কিছু বেরিয়ে আসছে। আর সারা রাজ্য জুড়ে গুন্ডা পুষে রেখে দিয়েছেন, কোনোটা দলের, কোনোটা আপনার দপ্তরের প্রশাসন, তাদেরকেও সেই কাজে ব্যবহার করছেন। ওই অনুব্রত মণ্ডল, যারা প্রশাসনে এখনও যারা আপনার তাবেদারি করছে, তারা শিখুন। আপনাদেরও কোন দিন এরকম ভাষায় কথা হয়তো মাননীয়াও বলে বসবেন, যে ভাষায় অনুব্রত মণ্ডল ওখানকার এসপির সাথে কথা বলছেন মা মাসি তুলে। কী করে সাহস পায়? সাহস আসে কোথা থেকে? বাংলার মানুষ কি একেবারেই জঘন্য নিকৃষ্ট শ্রেণীর, মেরুদণ্ডহীন? প্রশাসনের আপাদমস্তক কর্মকর্তারা কি একেবারেই মেরুদণ্ডহীন? প্রশ্ন সাধারণ মানুষের, প্রশ্ন আমার আপনার মতন বহু মানুষের। লজ্জা হয় না আমাদের বাংলার বাইরে গিয়ে বাঙালি হিসাবে পরিচয় দিতে? আমাদের লজ্জা হবে না? যারা বাংলার বাইরে আছে, আমাদের ঘরের সন্তানেরা, তারা সেখানে কি বলবে যে আমার জন্মভূমিটাই পশ্চিমবঙ্গে? জিজ্ঞেস করে দেখবেন তাদের কিভাবে ক্রিটিসাইজ করা হয়। বাঙাল কা হো, এতটাই ঘৃণার পাত্র, যে ঘৃণার পাত্র বাঙালি কোনোদিন ছিল না। আপনি বলছেন উনি সিঁদুর দেননি, উনি সিঁদুর নিয়ে ব্যবসা করতে এসেছেন। আপনি ব্যবসা শুরু করলেন, আপনারা প্রতীক্ষায় ছিলেন, অপেক্ষায় ছিলেন। আমার দৃঢ় বিশ্বাস এই পেহেলগাঁও কাণ্ড নিয়ে যে ঘটনাগুলো পরস্পর ঘটেছে, সব হচ্ছে আপাতত আপনারা ঠেকিয়ে রাখার কাজ করছেন। কেন এখনই যদি আমরা এর বিরুদ্ধাচরণ করি, আমাদের সাধারণ মানুষের কাছ থেকে পিছিয়ে আসতে হবে। কাজে ওঁত পেতে বসে থাকো, সে কথা আপনার দলের সংসদ সৌগত রায় তিনিও বলেছেন, খেলা তো হবে, খেলা বাকি আছে। ব্যবসা যে আপনারা শুরু করেছেন সে কথা আপনার নর্থ বেঙ্গলের প্রবাদপ্রতিম এক সময়কার বাম, আপনি কথায় কথায় বলেন না বাম আর রাম, সেই বামের ঘরে ছা এখন আপনার ঘরে রয়েছেন সেই উদয়ন গুহ। তিনিও বলছেন সিঁদুর নিয়ে ব্যবসা হচ্ছে, অর্থাৎ আপনাদের মনে কিন্তু অভিসন্ধিটা জায়গায় রয়েছে, একমাত্র এটাই কাউন্টার করার জায়গা। কারণ রাজনীতিকভাবে আপনাদের কিছু বলার নেই, কিছু করার নেই। বিধানসভায় দাঁড়িয়ে বিধানসভা নির্বাচনে আপনারা যে কিছুর জন্য মানুষের কাছে ভোট চাইবেন, সেরকম কোনো তথ্য, যেরকম কোনো পরিকল্পনা আপনাদের কাছে নেই। সে ভাতা ভিক্ষা ছাড়া দেউলিয়া হয়ে গেছেন আপনারা। আর এই দেউলিয়াপনা থেকেই আজকে আপনাদের মুখ দিয়ে এই কথাগুলো বেরিয়ে আসছে। সংযত হন, যদিও সময় নেই। সব আপনার দালাল, আপনার পেটোয়া পোষা কুত্তা, আপনার ভাষাতে কুত্তা। আপনি অনেক সময় বলেছেন যে ঘেউ ঘেউ করবেন না, বাংলার মানুষকে কুত্তাও পর্যন্ত বলেছেন। সেটা নিয়ে আপনার আর
পেছোবার জায়গা নেই। আর বাংলার মানুষেরও বলি, যাদের ব্যাকবন্ডে পিঠের শিরদাঁড়ায় যাদের ব্যথা আসে না, তারা কিন্তু পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন একটু আরাম বোধ করে। দেয়ালে পিঠটা তাদের ঠেকে গেছে, আর একটু আরাম বোধ যখনই হয় আবার আক্রমণের রাস্তায় ফিরে আসে। তারা তৈরি হয়েছে। আপনি নিজেকে আর শুধরে নতুন করে 26-এর স্বপ্ন দেখবেন না। আপনার বাহিনী আছে, অনেক রকম বাহিনী আছে। আর বাংলার মানুষকে বলি, যত বাহিনী থাকুক আর যাই থাকুক, আগামী 26-এর নির্বাচন আপনাদের অস্তিত্ব রক্ষার শেষ নির্বাচন। সমস্ত সনাতনী পশ্চিমবঙ্গ হিন্দু সম্প্রদায়ের মানুষের আগামী 26-এর নির্বাচন হচ্ছে আপনাদের অস্তিত্ব রক্ষার শেষ নির্বাচন, শেষ নির্বাচন, শেষ নির্বাচন। আগামী দিনে একই ভুল দ্বিতীয়বার হলে রাস্তায় ভিক্ষাবৃত্তি করতে হবে আপনাদেরকে। বাঁচবেন কিনা সেটাও সন্দেহ আছে। ভিক্ষাবৃত্তি করতে গেলেও তোলা দিতে হবে। আমরা বিহারের গল্প শুনেছিলাম না, যেখানে বন্দুক যার বিহার তার। বাংলায় সেই জায়গাটা তৈরি হয়ে গেছে। যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুন, এর ঘাড়ের দোষ ওর ঘাড়ের দিতে চেষ্টা করুন, যা কিছু হারায় কেষ্টা বলে, গিন্নি বলে কেষ্টা বেটায় চোর, যতই চাপানোর চেষ্টা করুন, আর শাক দিয়ে মাছ ঢাকা সম্ভব নয়। যদি বিরোধী রাজনৈতিক দল একত্রিতভাবে আগামী দিনে আপনার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ঘৃণা লাগে আপনাকে, সত্যি কথা বলছি। আপনি দয়া করুন প্লিজ, বাংলার মানুষের কাছে আপনি ঘৃণার পাত্র। আপনার কোনো বক্তব্য না শোনার মতো না, পাতে দেওয়ার মতো না, আর জাস্ট নেওয়া যায় না, নেওয়া যায় না। এতটাই নিকৃষ্ট শ্রেণীর, এতটাই নিকৃষ্ট। আবারও বলি, সারবক্তাহীন কথা, ঝগড়ার মাঝে যে কথা, সেটা কোনো একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য বা ভাষণ হতে পারে না। এটা আপনি ভুলে গেছেন। পুরো বাংলাটা নিজের সম্পত্তি মনে করে ফেলেছেন। আর সেই আগের দিনের কথা ছিল না, রাজার আন্ডারে সমস্ত প্রজা। আপনি সমস্ত প্রজাকেই, রাজ্যের সমস্ত মানুষকেই আপনার প্রজা বলে ভেবে নিয়েছেন। অর্থাৎ এদের যা বলবো তাই শুনতে হবে, যা বলবো তাই করতে হবে, যা বলবো তাই মানতে হবে। রাজা উলঙ্গ, রাজা তোর কাপড় কোথায় বলার লোক পশ্চিমবঙ্গের আনাচে কানাচে অজস্র রয়েছে। এটা ভুলে যাবেন না। সে রাজা নয় যে রাজাকে রাজা তোর কাপড় কোথায় বলবার লোক ছিল না। সবাই ভালো থাকবেন। ভাবেন একবার, কোন রাজ্যে আছি, কে আমাদের গার্জিয়ান, আমাদের মানটা কোথায় নিয়ে যাচ্ছেন। প্রস্তুতি শুরু করুন আজ থেকেই।